জননের ফলে অপত্য জীবের সৃষ্টি হয়। সৃষ্ট জীব আকার আকৃতি সত্তায় জনিত্রী জীবের অনুরূপ হয়ে থাকে, কিন্তু যে জীবটি উৎপত্তি লাভ করে জননের মাধ্যমে তা নেহাতই ছোট। যদিও জননের সময় সৃষ্ট জীব প্রাথমিক অবস্থায় জনিত্রী জীবের অনুরূপ নাও হতে পারে, বিভিন্ন ধাপ বা পর্যায়ের মাধ্যমে বিকাশের ফলে তারপর জনিত্রী জীবের অনুরূপ সত্তা বিশিষ্ট হয়ে থাকে। এর কারণ যদি আমরা বুঝতে চাই, তাহলে জীবের বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে ধারণা থাকা দরকার। জননের মাধ্যমে যে জীব তৈরি হলো, সেই জীব পরিণতি লাভ না করলেও জনিত্রীর পূর্ণাঙ্গ অবয়ব বিশিষ্ট হয়ে থাকে। এই সৃষ্ট জীব কিভাবে ধীরে ধীরে বড় হয়, কিভাবেই বা তার বিকাশ ঘটে, সে সম্পর্কে আজকে আমরা জানব। তাই আজকে আমরা যে টপিক সম্পর্কে আলোচনা করব সেটা হলো জীবের বৃদ্ধি ও বিকাশ। পাঠ্যসূচির বেশিরভাগ অংশই মানুষের উপর ভিত্তি করে আমাদের এই বৃদ্ধি ও বিকাশ অবলম্বন করা হয়েছে। প্রথমে আমরা জানব বৃদ্ধি কি। বৃদ্ধি বা গ্রোথ। বৃদ্ধি বা গ্রোথ কাকে বলবো? বৃদ্ধি বা গ্রোথ বলতে বুঝি জীবের বিভিন্ন শর্তানুকূলে বিভিন্ন শর্তের অনুকূল অবস্থায় দেখা যায় কি জীবের কোষ বিভাজন, কোষ দীর্ঘীকরণ এবং বিভেদনের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। তাই জীবের বিভিন্ন শর্তানুকূলে উপচিতিমূলক বিপাকের ফলে কোষ কলা অঙ্গ তন্ত্রের
সামগ্রিক জীবদেহের আকার, আয়তন ও ওজনের স্থায়ী ও অপরিবর্তনীয় বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। এবার হচ্ছে কি বৃদ্ধির প্রয়োজনীয়তা বা গুরুত্ব। বৃদ্ধির প্রয়োজনীয়তা, বৃদ্ধির ফলে জীবের ক্ষেত্রে দৈহিক এবং জৈবিক পরিণতি ঘটে। জীবের ফলে পরিণতি লাভ করে। বৃদ্ধির মাধ্যমে জীব দৈহিক ও জৈবিক পরিণতি লাভ করে। বৃদ্ধির ফলে জীবের বংশবিস্তার তথা জনন সম্পন্ন হয়। বংশবিস্তার তথা জনন সম্পন্ন হয়। বৃদ্ধির ফলে জীবের ক্ষয়পূরণ বা ক্ষতস্থান পূরণ ঘটে। এই ধরনের ঘটনাগুলি বৃদ্ধির ফলে সম্পন্ন হয়। এরপরে আমরা জানব বৃদ্ধির পর্যায়। বৃদ্ধির পর্যায়, ফেজ অফ গ্রোথ, ফেজেস অফ গ্রোথ। বৃদ্ধির তিনটি পর্যায়। এক নম্বর হলো কোষ বিভাজন। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়, ফলে কোষের সংখ্যা বাড়তে থাকে। এইভাবে উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত ভাজক কলায় বৃদ্ধি ঘটে। ভাজক কলায় কোষ বিভাজন ঘটে মাইটোসিস প্রক্রিয়ায়। ফলে উদ্ভিদের মূল কাণ্ডের অগ্রভাগে যে ভাজক কলা রয়েছে তার বৃদ্ধি ঘটে, লম্বাই বাড়ে। প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় ভ্রূণ গঠিত হয়, ভ্রূণের পরিস্ফুরণ ঘটে। প্রাথমিক অবস্থায় কোষের জাইগোট, যেটা নিষেকের ফলে যৌন জননের মাধ্যমে যে নিষেক ঘটে, তার ফলে উৎপন্ন জাইগোট
মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে যে কোষপুঞ্জ তৈরি করে তা হলো মরুলা। মরুলা ফাঁপা বল বিশিষ্ট হয়ে যে অংশ গঠন করে থাকে গলাকার তা ব্লাস্টুলা, এবং পরে ত্রিস্তর বিশিষ্ট তিনটি জার্ম স্তর বিশিষ্ট গ্যাস্ট্রুলায় পরিণত হয়। গ্যাস্ট্রুলার কোষগুলির অভ্যন্তরীণ ক্রিয়াকর্মাদি এবং বৃদ্ধির ফলে আস্তে আস্তে পরিণত হয় ভ্রূণ। ভ্রূণ পরিস্ফুরণের মাধ্যমে পূর্ণাঙ্গ অবয়ব বিশিষ্ট শিশু প্রাণীর সৃষ্টি করে। এইভাবে কোষ বিভাজনের মাধ্যমে এবং মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধির প্রাথমিক পর্যায় বা প্রথম পর্যায় সম্পন্ন হয়। দ্বিতীয় হচ্ছে কোষ দীর্ঘীকরণ। যে কোষগুলি বিভাজনের মাধ্যমে তৈরি হলো সেই কোষগুলির পুষ্টিরস শোষণ করবে। এই পুষ্টিরস শোষণ এবং তা দিয়ে কোষীয় সংশ্লেষ ঘটবে। ফলে প্রোটোপ্লাজম আয়তনে বাড়বে, আয়তনে বৃদ্ধি পাবে, ফলে বৃদ্ধি ঘটবে। এইভাবে কোষ দীর্ঘীকরণ ঘটবে। উৎপত্তি কোষগুলি বিভাজিত হয়ে কোষের সংখ্যা বাড়ে এবং কোষের দীর্ঘীকরণ ঘটে। 3 নম্বর এবং শেষ ধাপ হলো বিভেদীকরণ বা ডিফারেন্সিয়েশন। সেল ডিভিশন, সেল ইলংগেশন, এবং ডিফারেন্সিয়েশন বা বিভেদীকরণ বা পৃথকীকরণ। প্রাথমিক পর্যায়েতে কোষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে মাইটোসিস কোষ বিভাজনের ফলে। তারপর সেই কোষগুলি আয়তনে বৃদ্ধি পেয়েছে। এরপর কোষগুলি নির্দিষ্ট কার্যক্ষম হয়ে উঠবে। কোষগুলি কলা গঠনের মাধ্যমে নির্দিষ্ট কর্মক্ষমতা অর্জন করবে। এই কাজের বন্টনের উপর ভিত্তি করে কোষগুলি আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যাওয়াকে আমরা বলছি কি বিভেদীকরণ। এইভাবে 3টি পর্যায়ে জীবের বৃদ্ধি ঘটে এবং মানুষের ক্ষেত্রেও তা পরিলক্ষিত হয়। এরপর হচ্ছে কি বৃদ্ধির প্রকারভেদ। বৃদ্ধির প্রকারভেদ
টাইপস অফ গ্রোথ, প্রকৃতি অনুযায়ী নেচার, প্রকৃতি বা নেচার অনুযায়ী বৃদ্ধি তিন প্রকারের। অঙ্গজ বৃদ্ধি, অঙ্গজ বৃদ্ধি কাকে বলা হবে? অঙ্গজ বৃদ্ধি কোষ উৎপন্ন কোষ থেকে কলা, অঙ্গ এবং তন্ত্র গঠনের দ্বারা পূর্ণাঙ্গ জীব গঠন। এই ধরনের ভেজিটেটিভ গ্রোথ বলা হয়। একে বলা হচ্ছে কি ভেজিটেটিভ গ্রোথ। এরপরে যেটা আছে, তিনটে ভাগে ভাগ করা হয়েছে প্রকৃতি অনুযায়ী। 2 নম্বরে আমরা আসব উৎপাদন বা পুনরুৎপাদনগত বৃদ্ধি, রিজেনারেটিভ গ্রোথ। পুনরুৎপাদনগত বৃদ্ধিতে দেখব আমরা কোষ সংখ্যা বৃদ্ধি, কোষ বিভাজন এবং কোষীয় সঞ্চয়। এই দুইয়ের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত বা আঘাতপ্রাপ্ত অঙ্গ পুনরায় ফিরে পেয়ে পূর্ণাঙ্গ অবস্থা লাভ। একে আমরা বলছি কি, যেমন টিকটিকির লেজ খসে যায়, তারপর কোষ বিভাজন এবং কোষীয় বস্তু সংশ্লেষের ফলে, সঞ্চয়ের ফলে সেই লেজ আবার পুনর্গঠিত হয়ে পূর্ণাঙ্গ টিকটিকিতে পরিণত হয়। এই ধরনের বৃদ্ধিকে আমরা বলে থাকি পুনরুৎপাদনগত বৃদ্ধি। এই হচ্ছে রিপ্রোডাক্টিভ গ্রোথ, জননগত। 3 নম্বর আমরা আসব জননগত বৃদ্ধি। জননগত বৃদ্ধি কাকে বলা হয়? জননগত বৃদ্ধি হলো পূর্ণাঙ্গ প্রাপ্তির দ্বারা
জননগত অঙ্গের পরিপূর্ণতা লাভ। যেমন সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়ার পর ফুল এবং ফলের সৃষ্টি হয়, ফলে তার আবার বংশ বিস্তার করার ক্ষমতা অর্জন লাভ করে থাকে। এইভাবে বৃদ্ধির বিভিন্ন ধরনের প্রকারভেদ দেখা যায়। সময়কালের উপর ভিত্তি করে বৃদ্ধির প্রকারভেদ আছে। এবং আরো বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে বৃদ্ধির প্রকারভেদ আছে, যেগুলি আমাদের পাঠ্যসূচির সবগুলো অন্তর্ভুক্ত নয়। যেমন হলো কি বিপাক ক্রিয়ার উপর বৃদ্ধির শ্রেণীবিভাগ উপর ভিত্তি করে। বিপাক ক্রিয়ার উপর ভিত্তি করে বৃদ্ধির শ্রেণীবিভাগ, যেমন ধনাত্মক বৃদ্ধি, ও ঋণাত্মক বৃদ্ধি। উপচিতি বিপাক বেশি, আর এখানে অপচিতি বিপাক বেশি, সেই তুলনায় উপচিতি বিপাক কম। আর ধনাত্মক বৃদ্ধির ক্ষেত্রে উপচিতি বিপাক বেশি এবং উপচিতি বিপাকের হার কম। এরপর থেকে সময়কালের উপর ভিত্তি করে বৃদ্ধির শ্রেণীবিভাগ। সময়কালের উপর ভিত্তি করে বৃদ্ধি দুই প্রকার। একটি হলো নির্ধারিত বা নিয়ত বৃদ্ধি, ডিটারমিনেট গ্রোথ। অনিয়ত বৃদ্ধি, বা অনির্ধারিত। ইনডিটারমিনেট গ্রোথ। কাকে বলবো? যে বৃদ্ধি নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটে, তারপর আর বৃদ্ধি ঘটে না। নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপর বন্ধ। আর এতে নির্দিষ্ট সময়ের পরেও
পরেও মৃত্যুকাল পর্যন্ত বৃদ্ধি ঘটে, সেই বৃদ্ধিকে আমরা বলবো অনিয়ত বা অনির্ধারিত বা ইনডিটারমিনেট বৃদ্ধি। এছাড়া সমতার উপর ভিত্তি করে সমতা বা সামঞ্জস্যতার উপর ভিত্তি করে বৃদ্ধির শ্রেণীবিভাগ করা হয়েছে, যেমন সমানুপাতিক বৃদ্ধি, সমানুপাতিক বৃদ্ধি, আইসোমেট্রিক গ্রোথ, আর অসমানুপাতিক বৃদ্ধি বা অ্যালোমেট্রিক গ্রোথ। যে বৃদ্ধিতে নির্দিষ্ট অঙ্গের বৃদ্ধির সঙ্গে অন্যান্য অঙ্গ সেই অনুপাতে বৃদ্ধি লাভ করে তাকে সমানুপাতিক বৃদ্ধি বলা হয়। আর অসমানুপাতিক বৃদ্ধি নির্দিষ্ট অঙ্গের বৃদ্ধির সঙ্গে অন্য কোনো অঙ্গের বৃদ্ধির মধ্যে সামঞ্জস্য থাকে না, যেমন মানুষের ভ্রূণের পরিস্ফুরণ, এই ধরনের বৃদ্ধি লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে বিকাশ, ডেভেলপমেন্ট। বিকাশ কাকে বলা হয়? বিকাশ জীবের ভ্রূণ জাইগোট থেকে ভ্রূণ এবং সেখান থেকে পূর্ণাঙ্গ জীব তথা প্রাণী এবং বৃদ্ধির ফলে মৃত্যুকাল পর্যন্ত যেসব পরিবর্তন ঘটে তাদেরকে সামগ্রিকভাবে বিকাশ বলা হয়। বৃদ্ধির সঙ্গে বিকাশের সম্পর্ক। বৃদ্ধি ও বিকাশ অর্থাৎ বিকাশ হলো কি না, জীবের জাইগোট নামক যে যৌন জননের মাধ্যমে এককোষী অংশ তৈরি হলো,
সেখান থেকে ভ্রূণ সৃষ্টি এবং ভ্রূণের পর মৃত্যুকাল পর্যন্ত যে বিভিন্ন ধরনের বৃদ্ধি এবং বৃদ্ধি ও বিভেদীকরণের মাধ্যমে নানান পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনের সমষ্টিকে আমরা বলবো কি বিকাশ। বৃদ্ধি ও বিকাশ বা বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক, রিলেশন বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। বৃদ্ধি কাকে বলে আমরা জেনেছি, বিকাশও কাকে বলে আমরা জানলাম। অর্থাৎ বিকাশ হতে গেলে বৃদ্ধি ও বিভেদীকরণ ঘটতে পারে বা পৃথকীকরণ। অর্থাৎ বৃদ্ধি বিকাশের উপর নির্ভরশীল নয়, কিন্তু বিকাশ বৃদ্ধির উপর নির্ভরশীল। বিকাশ ঘটবে তখনই বৃদ্ধি ঘটলে এবং সেই বৃদ্ধিজনিত অংশগুলির যদি বিভেদীকরণ ঘটে তবে সে তার বিকাশ ঘটতে পারে। এবার হচ্ছে কি বিকাশের প্রাণীর বিকাশের পর্যায়। দুটি পর্যায় আছে, ভ্রূণের পরিস্ফুটন অর্থাৎ জাইগোট থেকে যে বৃদ্ধি এবং বিবিধীকরণের মাধ্যমে ভ্রূণ উৎপত্তি লাভ করে তাকে বলা হবে ভ্রূণের পরিস্ফুটন। 2 নম্বর হলো ভ্রূণোত্তর পরিস্ফুটন। ভ্রূণ থেকে শিশু প্রাণী তথা জীব সৃষ্টি এবং সেখান থেকে মৃত্যু পর্যন্ত নানান পরিবর্তন, তাকে আমরা বলবো ভ্রূণোত্তর পরিস্ফুটন। এই ভ্রূণোত্তর পরিস্ফুটন 2 রকম ভাবে ঘটে। একটি হলো প্রত্যক্ষ আর একটি হলো পরোক্ষ। প্রত্যক্ষ পরিস্ফুটন বা প্রত্যক্ষ বিকাশ পরোক্ষ বিকাশ। প্রত্যক্ষ বিকাশে ভ্রূণ থেকে সরাসরি পূর্ণাঙ্গ অবয়ব বিশিষ্ট শিশু জীবের সৃষ্টি, আর মধ্যবর্তী স্বাধীন স্বতন্ত্র অস্বাভাবিক অবস্থা প্রাপ্তির দ্বারা মধ্যবর্তী স্বাধীন স্বতন্ত্র অবস্থা
প্রাপ্তির দ্বারা পূর্ণাঙ্গ সৃষ্টি। যেমন হচ্ছে মাছি, এখানে ডিম, ম্যাগট তথা লার্ভা, তারপর পূর্ণাঙ্গ। ব্যাঙ, ডিম, ব্যাঙাচি, তারপর পূর্ণাঙ্গ। এইভাবে মধ্যবর্তী স্বাধীন স্বতন্ত্র পর্যায়ের দ্বারা যদি বিকাশ ঘটে, সেই বিকাশকে আমরা বলবো কি পরোক্ষ। আর সরাসরি এটা হলো কি সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী। পক্ষী, স্তন্যপায়ী, সরীসৃপ ঘটে। এবার মানব বিকাশের বিভিন্ন পর্যায় ভাগ। মানব বিকাশের বিভিন্ন ধাপ। 1 নম্বর, মানব বিকাশের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ধাপগুলো আছে সেগুলো হলো সদ্যোজাত বা ইনফেন্সি, জন্মানোর পর থেকে 2 বছর বয়স পর্যন্ত। এই সময়কালটা হলো সদ্যোজাত। এই সময় কথা বলতে শেখা, দুধে দাঁত তৈরি হওয়া, হাঁটতে শেখা, মাথার বৃদ্ধি ঘটা, ব্রেনের বৃদ্ধি ঘটা, মস্তক সাধারণত বড় হয়, হাত ছোট থাকে, এরপর এই ধরনের বৃদ্ধি ঘটে। এই সময় এদের বৃদ্ধি ঘটে। 2 নম্বর, আমরা আসবো শৈশব অবস্থা। শৈশব অবস্থা বা চাইল্ডহুড, এইটা 2 বছরের পর থেকে 10-11 বছর বয়স পর্যন্ত হয়ে থাকে। এই সময় ব্রেনের বিকাশ ঘটতে থাকে, দৈহিক বৃদ্ধি আস্তে আস্তে ঘটে এবং এই সময় থাইমাস গ্রন্থি থেকে বেরিয়ে আসা হরমোনের দ্বারা বৃদ্ধি লাভ করে। 3 নম্বর হলো বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্স। এইটা 12-13 বছর বয়স থেকে 18 বছর পর্যন্ত। এই সময় পিটুইটারি গ্রন্থি থেকে নানান ধরনের হরমোন খরিত হয়। পুরুষদের অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন খরিত হয়। এই সময় বিচার বিশ্লেষণ করার ক্ষমতা অর্জিত হতে থাকে। নিজেরা একটু স্বাধীন থাকার প্রবণতা লক্ষ্য করা যায়। বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট ঘটে, পুরুষ সুলভ দেহ গঠন ঘটে ইত্যাদি। 4 নম্বর হলো অ্যাডাল্টহুড। অ্যাডোলেসেন্ট বা পিউবার্টি। এবার হচ্ছে অ্যাডাল্টহুড। 19 বছর থেকে 25 বছর বয়স পর্যন্ত ব্রেনের বিকাশ পূর্ণাঙ্গ হয়, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বাড়ে,
25-এর পর আর বিচার বৃদ্ধি হয় না। 5 নম্বর হলো কি বার্ধক্য। সেনেসেন্স। এই সময় আস্তে আস্তে অপচিতি বিপাকের হার বাড়ে। 45 বা 50 বছর বয়স থেকে ঘটে। উপচিতি বিপাকের হার কমে যায়, স্মৃতিশক্তি কমতে থাকে, কর্মক্ষমতা কমতে থাকে, দেহের বক্রতা বৃদ্ধি পেতে থাকে, পেশি সঞ্চালন কমে যায় ইত্যাদি ঘটনা ঘটতে থাকে। এইভাবে মানব জীবনের বিকাশের বিভিন্ন ধাপ লক্ষ্য করা যায়। আজকে আমরা এই টপিকটা শেষ করলাম। পরের দিন আবার অন্য টপিক নিয়ে আলোচনায় আসবো।